আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দেশ গভীর সংকটে, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার। অবিলম্বে রোডম্যাপ ঘোষণা দাবি তারেক রহমানের। মনোনয়নে ত্যাগীদের মূল্যায়নের দাবি তৃণমূলের। রাজপথে যারা ছিল পরীক্ষিত ত্যাগী কর্মী, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশ আমাদের থেকে একটা ভালো সুসংগঠিত সরকার দেখতে চাচ্ছে, সেই প্রক্রিয়াতে আমরা এগোতে চাই। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। জাতীয় নাগরিক পার্টি নামে কাল আসছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে নাহিদ আখতার পাটোয়ারি, উত্তরে সার্জিস, দক্ষিণের ভার হাসনাতের। মধুর ক্যান্টিনে হট্টগোলের ঘটনায় আবু বাকেরের দুঃখ প্রকাশ। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। আন্দোলন থেকে সরে এলো বেসরকারি বিশ্ববিদ্যালয়। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগের আহ্বান সেনা প্রধানের। ভোরে ঢাকার ৪ থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আগে অস্থির নিত্যপণ্যের বাজার। লেবুর হালি ১২০, বেড়েছে মুরগি ও মাংসের দাম। তদারকি সহ দাম স্থিতিশীল রাখার দাবি। ইউক্রেনকে আর নিরাপত্তার নিশ্চয়তা দিতে চান না ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারণের ভার দিলেন তেল আবিবের হাতে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতিহিংসা প্রতিশোধের বদলে সুন্দর বাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তিনি বলেন, দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। বর্ধিত সভায় দলীয় প্রধানের বক্তব্যে অনুপ্রাণিত নেতাকর্মীরা। অনেকটা আকস্মিকভাবেই দলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনলাইনে দলীয় প্রধানকে দেখতে পেয়ে আবেগাপ্লুত উপস্থিত হাজার হাজার নেতাকর্মী। আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। বক্তব্যের শুরুতেই জুলাই বিপ্লবের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া। সমবেদনা জানান আহতদের প্রতি। জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্যে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন। বলেন, দেশের সংকট চলছে, তাই দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়া দরকার। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে এতদিনের আত্মত্যাগ নষ্ট হয়। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। প্রতিহিংসা আর প্রতিশোধের বদলে মানবিক বাংলাদেশ গঠন করার আহ্বানও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসুন। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট নির্বাচন করা হবে ফ্যাসিবাদীদের পুনর্বাসন। আরো বলেন, বিএনপি সেই ফাঁদে পা রাখবে না।
দলের বর্ধিত সভায় দেয়া বক্তব্যে নতুন দল গঠনকে স্বাগত জানান তিনি। বলেন, বিএনপির ৩১ দফা মানবিক বাংলাদেশ গড়ার সনদ। বর্ধিত সভার প্রথম সেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২৭ মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা দিক নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের প্রতি। আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাজার ও আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ নেই সরকারের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা। আর কোনোভাবেই এই পাতা ফাঁদে পা দিবে না বিএনপি। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। তারেক রহমান বলেন, ৩১ দফা হচ্ছে সুন্দর বাংলাদেশ গঠনের সনদ। অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে বিএনপি। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। বিএনপিও গণতন্ত্রকে সমার্থক শব্দ বলে মন্তব্য করেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, এভাবেই নিশ্চিত করুন গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। নতুন দল গঠনকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন দলীয় শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে। এই বর্ধিত সভা থেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। একই সঙ্গে পরিবর্তিত প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা স্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। স্বৈরাচার আর ফ্যাসিস্ট হটিয়ে প্রথমবারের মতো মুক্ত পরিবেশে দলের হাইকমান্ডের কাছে নিজেদের দাবি উত্থাপন করলেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আসন্ন জাতীয় নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন, তরুণ ও মেধাবী নেতাদের তুলে আনা এবং হাইব্রিডদের সুযোগ না দেওয়ার দাবি ছিল তাদের মুখে মুখে। একই সঙ্গে নির্বাচনে কেন্দ্রীয় তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে কেন্দ্রের নির্দেশনাও চান তারা। পরামর্শ দেন নতুন প্রেক্ষাপটে দলকে নতুনভাবে গড়ার। দর্শক, বিএনপির বর্ধিত সভায় তৃণমূলের ভাবনা তুলে ধরেছেন সহকর্মী মারুফা রহমান। রাজনৈতিক অঙ্গনের উত্তাল সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলা বিএনপি আজ এক অনন্য মুহূর্তে উপনীত হলো, যেখানে তৃণমূল নেতাদের নিয়ে অনুষ্ঠিত হলো বর্ধিত সভা। নিত্য পরিবর্তনশীল পরিস্থিতির আবর্তে দলে ঐক্যের ভিত্তিকে মজবুত করতে নেতাকর্মীরা দৃঢ় সংকল্প নিয়ে একতাবদ্ধ হয়েছেন। জুলাই আগস্টের শহীদের রক্তের বিনিময়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা রাখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের ঐক্যের ব্যাপারে বলবেন। আমরা অপেক্ষা করছি এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেব।
রাজনৈতিক প্রেক্ষাপটের পরতে পরতে বিএনপি ও তার তৃণমূল নেতাকর্মীদের অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, এ এক অবিরত সংগ্রাম। দিন শেষে তারা চান কেন্দ্র যেন তাদের ধারণ করে, বিপদে পাশে দাঁড়ায় দায়িত্ব নিয়ে। যারা মাঠে কর্মী ছিল দীর্ঘদিন, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা বঞ্চনার শিকার হয়েছে, তারা যেন সঠিক মূল্যায়িত হয়। সামনের নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মাধ্যমে এদেশের মানুষের তার প্রত্যাশা পূরণ হবে। বর্ধিত সভায় আগত তরুণ নেতাদের বার্তাও ছিল স্পষ্ট। আমাদের বার্তাটা সিম্পল হবে যে আন্দোলনের ফসল আমরা এখন তুলে এনেছি, আমরা সফল হয়েছি। এখন দেশ আমাদের থেকে একটা ভালো সুসংগঠিত সরকার দেখতে চাচ্ছে, সেই প্রক্রিয়াতে আমরা এগোতে চাচ্ছি। রাজপথে যারা ছিল পরীক্ষিত ত্যাগী কর্মী, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশাকে ফোকাস রেখে আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দীর্ঘদিন পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভার্চুয়াল বক্তব্য নতুন প্রেরণা জুগিয়েছে তৃণমূল নেতাকর্মীদের। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা সামনের দিনগুলোতে নেতাকর্মীদের মাঝে জাগাবে নতুন আশা। বিএনপির এই বর্ধিত সভাকে একটি যাত্রাবিন্দু হিসেবে দেখছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং 31 দফার প্রস্তাবনাকে সমন্বয় করেই তারা আগামী নির্বাচনের পথে জনগণের দোরগোড়ায় যেতে চান। তারই যাত্রা শুরু হলো আজকের এই বর্ধিত সভা থেকে, বলছিলেন এখানে আগত নেতাকর্মীরা। মারুফা রহমান, নিউজ 24, পার্লামেন্ট এলডি হল, ঢাকা। সংসদ প্রাঙ্গণে কাল আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। বাকি দুই হেভিওয়েট নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে দেয়া হচ্ছে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে দলের দুই নেতা সার্জিস আলম এবং সামান্তা শারমিন জানান, নতুন এই দলের আদর্শ হবে মধ্যপন্থী। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের চেতনায় শুক্রবার আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক দল। আনুষ্ঠানিক যাত্রা ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে অংশ নেবে অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, নতুন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক এবং যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। আর দপ্তর সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন সালেউদ্দিন সিফাত। দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও। বিভিন্ন মতের ব্যক্তিদের নিয়ে গঠিত নতুন দলের আদর্শ কি হবে এমন প্রশ্নের জবাবে সংগঠনের শীর্ষ দুই নেতা নিউজ 24-কে জানান, সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই দলের আদর্শ হবে মধ্যপন্থী। দল পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম, আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। নতুনত্বের আইডিয়া থাকবে, সেই সাথে যাতে পার্টিটা ওয়ার্কেবল হয়, মানে হচ্ছে একদম উপর থেকে তৃণমূল পর্যন্ত কমান্ডের বিস্তৃতি, সেই সাথে যে কার্যকারিতার বিস্তৃতি, এটা যাতে স্বাভাবিকভাবে হয়। নেতারা জানান, এই বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি, যেখানে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের একটি স্ট্রাকচার তৈরি করা। তো সেই জায়গা থেকে এই কাউন্সিলটি নির্বাচনের আগে যদি সুবিধাজনক সময় সেভাবে তৈরি করা যায় তখন হতে পারে, আবার নির্বাচনের পরেও হতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে দিন শেষে গ্রেটার স্বার্থে একটা দলের ভালোর জন্য যখন করাটা উচিত হবে আমরা তখন করার দিকেই ফোকাস করব। নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে একটা পার্টির মধ্যে, এই জায়গাগুলো নিয়ে আমরা বেশি কাজ করছি। এদিকে আলোচিত এই রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান মোহাম্মদ জোনায়েদ এবং রাফি সালমান রিফাত। সোমবার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, নতুন দল আসছে আগামীকাল, অথচ কয়েকদিন আগেও রাজনীতিতে নতুন দলের আগমন ছিল অনেকটাই অকল্পনীয়। ঠিক এখন এই শেষ মুহূর্তে আপনি নতুন দলের আগমন হিসেবে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন।
যেমনটি বলছিলেন যে নতুন যে দল জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র নেতারা অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বে কিন্তু নতুন যে দল সেটি কিন্তু আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বিকেল ঠিক 3টার দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মূলত মানিক মিয়া এভিনিউকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রস্তুতি চলমান। এখন যদি বলতে চাই যে আমরা দেখছি যে বাঁশ এবং কাঠের মাধ্যমে যে স্টেজ প্রস্তুতির যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে। তবে নতুন রাজনৈতিক দল নিয়ে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে নতুন রাজনৈতিক দলের নাম কিন্তু আপাতত এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি বলা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, এবং নতুন যে রাজনৈতিক দলের ঘোষণাকাল হবে যে শীর্ষ 6 পদে যারা থাকছেন তারা মূলত যেটি আমরা জানতে পেরেছি যে আহ্বায়ক হিসেবে কিন্তু থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আক্তার হোসেন, এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সেই মুখ্য সংগঠক হিসেবে কিন্তু থাকবেন সার্জিস আলম, এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকবেন হাসনাত আব্দুল্লাহ। এর পাশাপাশি মুখ্য সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়ক হিসেবে কিন্তু থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও হান্নান মাসুদ। এর পাশাপাশি আমরা নতুন যে দলটি সেই দলটি থেকে আমরা যেটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি তারা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু তারা দাওয়াত পৌঁছানোর জন্য যাত্রা করেছে। এর পাশাপাশি আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই যে তারা কালকে মূলত যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অনুমতিপত্র সেই অনুমতিপত্র কিন্তু নিতে ডিএমপিতে গিয়েছিল আজ সন্ধ্যায় বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যেটি জানতে পেরেছি যাত্রার শুরুতে কিন্তু আহ্বায়কের নেতৃত্বে যে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কিন্তু 100 থেকে 150 জন হবে বলে আমরা জানতে পেরেছি। তবে দলের আত্মপ্রকাশের দিনে এই কমিটিও কিন্তু ঘোষণা করা হতে পারে বলে জানতে পেরেছি। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দলীয় প্রতীক কি ঘোষণা করা হবে অথবা কি ধরনের প্রস্তুতি করা হবে, এবং যেটি আমরা জানতে পেরেছি দলীয় প্রতীক কলম অথবা যে বই সেইটি হয়তো ঘোষণা করা হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু অনেকটাই বলা যায় যে চলমান। হয়তো রাত কিছুটা আরো গড়ালে হয়তো প্রস্তুতি আরো বাড়বে, আমরা আপনাদেরকে তখন আসলে জানাতে পারবো যে আরো কি প্রস্তুতি চলছে এই নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল বেলা 3টায়। এই ছিল আমার কাছে আসলে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ। নতুন দলের ঘোষণা ঘিরে গতকাল মধুর ক্যান্টিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে কথা জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। বিশৃঙ্খলার কারণে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়নি বলেও দাবি তার। এতে উপেক্ষিত থাকার অভিযোগ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকেও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা হবে। রাজশাহী থেকে মতিউর মর্তুজার তথ্য চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9:30টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। প্রতিরক্ষা সক্ষমতা স্বয়ংসম্পূর্ণ ও আধুনিকায়নে সেনাবাহিনীতে আধুনিক অস্ত্র সংযোজন ও সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথাও জানান সেনাপ্রধান। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
এর আগে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বীর কর্নেল অব দ্য রেজিমেন্টের পদক গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আইন শৃঙ্খলা বাহিনীকে সব সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেন তিনি। এসব থানাগুলো হলো মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর। উপদেষ্টা বলেন, মানুষের নির্ভয়ে চলাফেরা নিশ্চিত করতে হবে। এদিকে ঢাকার এলাকা থেকে অভিযান চালিয়ে 15 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আর সারা দেশে অপারেশন ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছে 743 জন। গোষ্ঠী স্বার্থ রক্ষায় দেশীয় শিল্পকে ধ্বংস করতেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করছে বিটিআরসি। মানববন্ধন থেকে এমন অভিযোগ করেন ইন্টারনেট ব্যবসায়ীরা। সারা দেশে 1800 ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় বক্তারা বলেন, দেশীয় উদ্যোক্তাদের মতামত আমলে না নিয়ে নতুন নীতি নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। আমাদের ব্যবসার যৌক্তিকতা তুলে ধরে। রমজানের আর মাত্র একদিন বাকি। সংযমের মাসকে ঘিরে প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম এরই মধ্যে বাড়তে শুরু করেছে। শুধু তাই নয়, পাইকারি ও খুচরা বাজারে মুরগি মাংস সহ বেশ কিছু সবজির দাম লাগামহীন। সেই সাথে আমদানি নির্ভর পণ্যগুলোর দামও বাড়ছে হু হু করে। ক্রেতারা পড়েছেন মহা বিপদে। বাজার মনিটরিং সহ দাম স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। রমজান এবং গরমকে কেন্দ্র করে ভোক্তা পর্যায়ে চাহিদা বেড়েছে লেবুর। এই অবস্থায় রোজার ঠিক আগ মুহূর্তে লেবুর দাম কয়েক গুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বেড়েছে শীতকালীন সবজির দামও। ফুলকপির তো এখন মনে করেন সিজন শেষ হয়ে গেছে, এখন যার যুগলে একটু আছে এর বেশি দামে বিক্রি হচ্ছে, কারণ আমদানি নাই। তো ব্রয়লার আগে আসলে আপনার 180 করে বিক্রি হচ্ছে, এখন আবার মনে হয় 80 টাকা কিনে 200 টাকা বেচা লাগতেছে। এখন মনে হয় 80 টাকা কিনলে আমাকে আরো 10-12 টাকা খরচা যায়। বাড়তি দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং এর জোর দাবি তাদের। সব জিনিসের দামই কেজিকে 10-20 টাকা বেশি। কি করবো আমরা, এখন করার কিছু নাই, বের উপায়। গত দিনে যে বাজার করছি তার থেকে একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। এখন ডালের দাম বাড়ছে, আর মুরগির দাম হইতেছে আপনার কেজিকে 15 টাকা করে বাড়ছে। মানে রোজা না আসতে বাজারে সিন্ডিকেট শুরু হয়ে গেছে। বাজার স্থিতিশীল রাখা সহ অসাধু ব্যবসায়ীরা যাতে সংকট সৃষ্টি করে দাম না বাড়াতে পারে সে বিষয়ে পদক্ষেপের কথা জানালেন ব্যবসায়ী নেতারা। এবং কোনো অসাধু ব্যবসায়ী যদি বাজারকে কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমরা প্রশাসনকে সহযোগিতা নিয়ে আমরা তার শাস্তির ব্যবস্থা করব, যেন আমাদের বাজারে যেন কোনো প্রকার দুর্নীতি এবং কোনো রকম কৃত্রিম সংকট না করতে পারে। অন্যদিকে রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে ক্যাব। অমান্যকারী এবং আইন মান্যকারীর মধ্যে একটা যুক্তিসঙ্গত ভারসাম্য থাকার কথা। অর্থাৎ বেশিরভাগ লোক আইন মানে, খুব অল্প সংখ্যক লোক তার বিপরীতে আইন মানে না। তখন আপনার আইন প্রয়োগ করা যতটুকু সহজ, যখন এটার চিত্রটা ভিন্ন হয় তখন এটা চ্যালেঞ্জিং যে কোনো প্রতিষ্ঠানের জন্য। দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষরা নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। নিয়মিত বাজার তদারকি করলে দাম স্বাভাবিক হতে পারে বলে অভিমত সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনকে আর নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। দেশটিকে ন্যাটো নিয়ে ভাবাও বন্ধ করতে হবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনটাই জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, খনিজ সম্পদ চুক্তির সাফল্য নির্ভর করছে ট্রাম্পের সঙ্গে আলোচনার ওপর। ইউক্রেন ইস্যুতে আজ তুরস্কে ফের আলোচনায় বসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচলাবস্থা কাটার পর অবশেষে আবারও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিল ইসরায়েল। 4 জিম্মির মরদেহ ফেরত নেয়ার বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া শুরু করে দখলদাররা। যুদ্ধবিরতি কিভাবে এগিয়ে নেওয়া হবে তার সিদ্ধান্ত তেল আবিব নিবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজার প্রশাসন দখল করে নিতে ইসরায়েলি প্রস্তাবকে আবারও প্রত্যাখ্যান করেছে মিশর। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।